আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাইক্রোবায়োলজির শেষ ক্লাস। আমরা সবাই জানি যে আমরা এই ক্লাসের পরে ক্লাসের পরে হয়তো বা কয়েকটা এক্সট্রা ক্লাস পাবেন আপনারা জেনেটিক্স এবং জেনারেল ফার্মাকোলজির উপরে, কিন্তু সেগুলো কিন্তু কমিটমেন্টটা আমার জাস্ট উইশ, আমি নিব ইনশাল্লাহ। তা যাই হোক, আপনারা অনেকে এখন ফেজ 1 থেকে ফেজ 2 তে ট্রানজিট নেবেন। ফেজ 1 থেকে ফেজ 2 তে যখন যাবেন তখন একটা কোশ্চেন দাঁড়ায় যে এখানে স্টাডি গোলটা কি। যেমন ফেজ 1-এ যখন আমরা পড়তাম তখন একটা কথা বলতাম সব সময় যে সেন্স মেক হয় কিনা দেখেন, সেন্স মেক হলে সামনে আগান। ফেজ 2-তে এরকম কি কি জিনিস মাথায় রাখা দরকার আছে। তো আমরা ফেজ 2 স্টাডি অ্যাপ্রোচ নিয়ে, স্টাইল নিয়ে অলরেডি কথা বলছি, একটা ভিডিও আছে এটার উপরে। ফাইনাল আরেকটা জিনিস দিতে চাচ্ছি, সেটা হলো একটা অবজেক্টিভ অ্যাসেসমেন্ট অফ ইওর প্রোগ্রেস। সেটা হওয়া উচিত প্রতিদিন মিনিমাম 40টা কোশ্চেন। তো প্রতিদিন মিনিমাম 40টা কোশ্চেন যদি না হয় তাহলে কি করা? তাহলে আপনাকে সেক্ষেত্রে যেটা কাজ করতে, কয়েকটা এরিয়াতে কাজ করতে হবে। দেখেন আপনি কি এক্সট্রা কিছু করতেছেন কিনা, কেন 40টা হয় না। আপনি কি প্রতিটা প্রশ্ন পড়ার সময় ফার্স্ট এড খুলতেছেন, এদিক ওদিক যাচ্ছেন, বেশি এরকম কিছু করতেছেন কিনা, নোট নিচ্ছেন? যদি এক্সট্রা কাজ করে থাকেন সেগুলো বাদ দেন। অনেকে এগুলো করে একটা কোশ্চেন সলভ করার সময় সেই রিলেভেন্ট টপিক ওই ওটা খুঁজে বের করার জন্য ফার্স্ট এডে চলে যায়। আমি বলবো না এটা খারাপ অ্যাপ্রোচ, অফকোর্স এটা গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। তাই গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচটা 40টা কোশ্চেনের জন্য করা দরকার নাই। এই গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচটা হয়তো বা রং কোশ্চেন গুলোর জন্য করেন। আবার এই গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ করতে যায় যদি আপনি 40টা কোশ্চেন সলভ করতে না পারেন, তাহলে এটা ভালোর চেয়ে খারাপ বেশি। 40টা কোশ্চেন প্রতিদিন করাটা হবে মেইন গোল। নলেজ গ্যাপ খুঁজে বের করাটা হবে মেইন গোল। সেই কোশ্চেন গুলো থেকে যে কোথায় আপনার নলেজ গ্যাপ, কি কি কনসেপ্ট নতুন, কিভাবে কোশ্চেন গুলো আস্ক করে, কিভাবে একটা কেস প্রেজেন্ট হয়। ধরেন একটা ডায়াগনোসিস, একটা ডায়াগনোসিস, এটা রোগী কিভাবে আসে, রোগী কিভাবে প্রেজেন্ট করে, এটা আপনি সিনারিও দেখে শিখবেন। এগুলো হলো আপনার লার্নিং পয়েন্ট। সিকোয়েন্সের ক্ষেত্রে তো আমি অলরেডি বলে দিয়েছি যে রং কোশ্চেন দিয়ে শুরু করবেন, তারপরে মার্ক কোশ্চেন, তারপরে রাইট কোশ্চেন। তা 40টা কোশ্চেন যদি না করেন তাহলে আপনার ডিউরেশন ফেজ 2 অনেক বেড়ে যাবে। আর এইভাবে যদি 40টা কোশ্চেন করে থাকেন, সাথে কি বলে যে বই টই খোলা ঝামেলা এগুলা না করে যদি অন্তত পক্ষে 40টা কোশ্চেন করেন, এবং আমি যেই এরিয়াতে ফোকাস করতে বলছি এগুলো যদি করেন, আপনার ফেজ 2 প্রিপারেশন ভালো হবে ইনশাআল্লাহ। ওকে। অ্যাজ ইউজুয়াল আপনাকে খুব পেশেন্ট হতে হবে প্রোগ্রেসের জন্য, কারণ প্রতিদিন হার্ড ওয়ার্ক করাটা কঠিন। প্রতিদিন কনসিস্টেন্টলি হার্ড ওয়ার্ক করা ফর নেক্সট 3 মান্থস উড বি কঠিন, ভেরি ডিফিকাল্ট, উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট। তা আপনার এটার জন্য মাঝে মধ্যে ডে অফ নিয়েন, ইটস ওকে, ইটস কমপ্লিটলি ওকে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার ডে অফটা জাস্টিফাইড। আপনি কোনোদিনই পড়ালেখা করেন না, পরে আবার কোনোদিনও ডে অফ নেন না, এটা কিন্তু আসলে হেলদি অ্যাপ্রোচ না। যেটা করতে হবে, নিজের ব্রেনকে বলতে হবে যে আমি নেক্সট 5 দিন ধুমা পড়াশোনা করবো, তারপরে 2 দিন অফ নিবো, বা নেক্সট 6 দিন ধুমা পড়াশোনা করবো, তারপরে একদিন ঘুরতে যাবো, একটু পড়াশোনা করবো না। এটা হলো একটা ওয়ে। আপনি যদি এটা না করে আপনি কনস্ট্যান্ট সবসময় ট্রাই করি সবসময় হয় না, সবসময় ট্রাই করি সবসময় হয় না, এরকম একটা ক্রনিক সাইকেলের মধ্যে যদি থাকেন, তাহলে আপনি দিন দিন বার্ন আউট হবেন। এটা মেন্টাল হেলথের জন্য ভালো না, প্রোডাক্টিভিটির জন্য এটা ভালো না। ব্রেনকে রেস্ট দিতে হবে, ব্রেনকে রিওয়ার্ড দিতে হবে। এটা ডেইলি, ডে টু ডে বেসিসেও অ্যাপ্লাই করা যেতে পারে। অ্যাগেন এটা এক একজনের জন্য এক এক রকম স্কেডিউল। কিন্তু আইডিয়াল সিচুয়েশন যদি কেউ এরকম থাকেন যে আপনি ফুল টাইম পড়াশোনা করতেছেন, আপনার কোনো এক্সট্রা রেসপন্সিবিলিটি নাই, ফ্যামিলি রেসপন্সিবিলিটি নাই, বাচ্চা কাচ্চা নাই, জবও করতেছেন না, এরকম যদি হয় সেক্ষেত্রে আমি বলবো আম, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা, এই 12 ঘন্টা হলো আপনার পড়ালেখা, মাঝখানে হলো ব্রেক এবং নাস্তা। ব্রেক, খাওয়া দাওয়া, গোসল। সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা ব্রেক নেবেন এই পুরো 12 ঘন্টার মধ্যে। 3 ঘন্টা মতন ব্রেক নেবেন, তারপরে আর পড়বেন না। সন্ধ্যা 7টার পর আর পড়ার কিছু নাই, ব্যাপারটা এরকম। তাহলে কি হবে, 12 আওয়ার আপনি অ্যাক্টিভ থাকবেন, যদিও অ্যাক্টিভ আওয়ারের মধ্যে ব্রেক থাকবে। আর নেক্সট 12 আওয়ার আপনি আবার ব্রেকে থাকবেন, কিচ্ছু করবেন না তখন। এটা একটা ওয়ে। এবং ব্রেনকে রেনফোর্স করতে হবে যে ওকে, এই তো আর কিছুক্ষণ, এরপরে আমার রিওয়ার্ড শুরু, এরপরে আমার রিল্যাক্সেশন টাইম শুরু। এর বেশি আসলে নিজেকে পুশ করা দরকার নাই। ইউজুয়ালি স্টুডেন্টরা যেটা করে, পুরো 24 ঘন্টার উপরে নিজেরা স্ট্রেস আউট করে, এই ব্রেক নাই, এই এটা করে, এই সেটা করে, এটা করে, সারাদিন রাত, সারাদিন চেষ্টা করে, সারাদিন চেষ্টা করে না, সারাদিন পরে, সারাদিন পরে না, এরকম করে সেই স্ট্রাগল শুরু হয় সকাল 8টায়, স্ট্রাগল চলতে থাকে রাত 10টা পর্যন্ত। এগুলো আসলে হেলদি অ্যাপ্রোচ না, এগুলো আসলে প্রোডাক্টিভ অ্যাপ্রোচ না। প্রোডাক্টিভ ওয়েতে থিঙ্ক করেন, কনসেন্ট্রেটেড এবং খুবই কি বলে কনডেন্সড
একটা কাজ করবেন, তারপরে ব্রেকে চলে যাবেন। ব্যাপারটা এরকম, এইভাবে করলে দেখবেন আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। ওকে, 12 আওয়ার হতে হবে ব্যাপারটা এরকম কোনো কথা নাই, পড়ালেখা 12 আওয়ার হতে হবে এরকম কোনো কথা নাই। কিন্তু মেইন জিনিস হলো 40টা কোশ্চেন যদি করতে পারেন তাহলে আরো কম সময়ে অ্যাপ্লাই করলেও হবে। বাট মেক শিওর ইউ ফিল ওকে। বার্ন আউট হওয়া যাবে না, এক্সস্টেড হওয়া যাবে না। ফিউচারের ব্যাপারে সবসময় আল্লাহর উপরে ভরসা করতে হবে। সব সময় যত রকম ব্যাড ফিলিংস আছে, আল্লাহ তুমি দেখো, তুমি টেক কেয়ার করো। কিছু কিছু গোপন ইবাদত করতে হবে। গোপন ইবাদত মানে এমন একটা ভালো কাজ যেটা অন্য মানুষ জানে না, কোনোদিন জানবেও না, কোনোদিন জানাবোও না আমি। এইরকম ভাবে একটা ভালো কাজ, এবং ভালো কাজটা করবেন এবং আল্লাহর সাথে নিয়ত করবেন, আল্লাহ তুমি দেখছো তো, তুমি আমাকে এটা রিওয়ার্ড দিবা। ব্যাপারটা এরকম। ঠিক একইভাবে গোপন যদি কোনো অপরাধ থাকে, গোপন যদি কোনো পাপ থাকে, সেটার জন্য আল্লাহর কাছে মাপ চাবেন। একটা একটা করে সেখান থেকে বেরিয়ে আসবেন। আর আই আই নো বেরিয়ে আসাটা কঠিন, যে কোনো ব্যাড হ্যাবিট, যে কোনো কিছু থেকে বেরিয়ে আসাটা কঠিন হতে পারে। রিগার্ডলেস অফ দ্য সিচুয়েশন, কন্টিনিউস আল্লাহর কাছে ক্ষমা চাবেন এবং কন্টিনিউস আল্লাহর কাছে দোয়া করবেন। বারবার কাম ব্যাক করবেন। ইমানের ব্যাপারটা এরকম, ইমান আমলের ব্যাপারটা এরকম, এটা অনেক ফ্ল্যাকচুয়েট করে। ঠিক আছে, একটা দিনের মধ্যে ফ্ল্যাকচুয়েট করবে, অনেক অনেক ভাবে ফ্ল্যাকচুয়েট করবে। তা ইটস ওকে, ফ্ল্যাকচুয়েট করাটা ওকে, কিন্তু খেয়াল করতে হবে যে আপনি যেন কাম ব্যাক করেন। তারপরে রেগুলার একটু কোরআন হাদিস পড়ার চেষ্টা করবেন। নোমান আলী খানের ভিডিও দেখতে পারেন, ইয়াসির কাদির ভিডিও দেখতে পারেন, ক্লাসিক্যাল কিছু হুজুরের, ক্লাসিক্যাল কিছু আলেমের, খুব নলেজেবল পারসন, তাদের কথাবার্তা শুনবেন। তারপরে কথাগুলো যখন শুনবেন, জাস্ট রিমেম্বার দিস মেসেজ কেম ফ্রম আল্লাহ। ওকে, পার্সোনাল অ্যাটাকের কোনো কারণ নেই, পার্সোনালি এভাবে ইন্টারপ্রেট করার কোনো কারণ নাই। আমাদের দেশে একটা ব্যাপার হলো যে কেউ কাউকে কিছু বলে সে একটা পার্সোনালি নেয়। লিসেন, এটা পার্সোনালি নেওয়ার কিছু নাই, সে জাস্ট একটা মেসেজ কনভে করতেছে, যেটার অ্যাকচুয়াল মেসেজটা আল্লাহর কাছ থেকে আসতেছে। তো তখন আমাদের অনেকের সময় এই রিয়াকশন গুলো সীমা লঙ্ঘন করে ফেলে। বুঝতে পারছেন? তা যাই হোক, এগুলো সবকিছু ইম্পর্টেন্ট। খুব বেশি পণ্ডিতি করলে যেটা হয়, সেটা আমাদের মেন্টাল হেলথের আর খবর থাকে না। তা যাই হোক, এটাই আর কি আজকে আপনাদের জন্য নসিহা। ফেজ টু প্রিপারেশনে যেটা আমরা দেখবো, চেক করবো, সেটা হলো 40টা কোশ্চেন প্রতিদিন। ওকে, এবং একটা হেলদি ওয়েতে। এখন চলে আসি আমাদের এই লাস্ট টপিক, মাইক্রোবায়োলজি, সেটা পড়ার চেষ্টা করি। অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপির মধ্যে কয়েকটা বেসিক জিনিস আছে। বেসিক জিনিস হলো মেকানিজম অফ অ্যাকশন, স্পেসিফিক ইন্ডিকেশনস, অ্যাডভার্স ইফেক্ট। এগুলো হলো আর কি মেইন মেইন টপিক। ওকে, এই ছবিটা হলো একটা কি বলে, ছবির মধ্যে আর কি সবকিছু সামারাইজ করা কাইন্ড অফ। ছবিটা আমি বলি সাধারণত সবাইকে সবার শেষে পড়তে, সবার প্রথমে ছবি পড়াটা আসলে খুব একটা সেন্স মেক করে না, বাট চাইলে দেখতে পারেন। তা সাধারণত আমরা যে জিনিসগুলো দেখি, যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল কি করে, একটা সেলকে অ্যাটাক করে, এটাই হলো তার ওয়ে। কখন এটা সেল ওয়ালকে অ্যাটাক করবে, কখন এটা সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি নষ্ট করে দেবে, কখনো এটা প্রোটিন সিনথেসিসকে এফেক্ট করবে, কখন এটা ডিএনএ স্ট্রাকচারকে এফেক্ট করবে, তাহলে আর সেল প্রলিফারেশন হবে না। সে বিভিন্ন ভাবে এই কাজগুলো করে। তাহলে আমরা এই ফান্ডামেন্টাল জিনিসগুলো চেক করবো যে আসলে কিভাবে এটা করতেছে, কোথায় করতেছে। ওকে, আমি বলে দিব যে কোনটা কোনটা আপনাদের জন্য কঠিন, কোনটা কোনটা আপনার মনে রাখাটা কঠিন হয়ে যাবে, আমি এগুলো বলে দিব। তো ফার্স্টে শুরু হবে যেটা, সেটা হলো পেনিসিলিন জি অথবা পেনিসিলিন ভি, হোয়াট এভার ইট ইজ। পেনিসিলিন এটা হলো একটা প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে কি, একদম ফার্স্ট ডিসকভার হয়েছে এরকম একটা কিছু। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, তা যখনই আসবে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, তখন আপনাকে বলবে এটার মেকানিজম কি। নিজে নিজে যখন পড়বেন তখন আম, যদি কোরিলেট করতে চান আর কি, এইগুলা পড়ার ক্ষেত্রে কোরিলেট না করলেও সমস্যা নাই, বাট ইন কেস আপনি যদি কোরিলেট করতে চান, কি কিভাবে নিজেকে কোশ্চেন করবেন যে আচ্ছা এই বিটা ল্যাকটাম ড্রাগ কেন কাজ করবে, কেন ব্যাকটেরিয়াকে মারতে পারবে, সে কোথায়, সে কিসের অ্যানালগ, সে কোথায় বাইন্ড করে, কয়েকটা কোশ্চেন। সো মেকানিজম অ্যাকশন যখন আমরা পড়বো, কিসের অ্যানালগ, কোথায় বাইন্ড করে, কার সাথে বাইন্ড করে, বাইন্ড করলে কি হয় না কি হয়, ক্রস লিঙ্কিং হয় না, ট্রান্সপেপটাইড ব্লক দ্য ট্রান্সপেপটাইডেস অফ দ্য ক্রস লিঙ্কিং, এই কথাগুলো আসে পরীক্ষায় সরাসরি আসে। পেপটাইডোগ্লাইকান কোন জায়গাতে আছে, সেটা হলো সেল ওয়ালে। যখন সেল ওয়াল এই কথাটা বলবো, তখন আপনি নিজেকে একটা কোশ্চেন করবেন, সো এটা কি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ, বোথ। গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভও। গ্রাম নেগেটিভের মধ্যে কিন্তু পরাবার যখন আমরা কাভারেজ দেখবো, তখন সবসময় এটা সেন্স মেক করবে না, তখন দেখবো এটা শুধুমাত্র গ্রাম নেগেটিভ কক্কাইকে কভার করতেছে। সো একটু এদিক সেদিক হতে পারে, ইটস ওকে। যাই হোক, পেনিসিলিন থেকে যেটা পড়তে হবে, স্ট্রাকচারাল অ্যানালগ কি, মেকানিজম অফ অ্যাকশন কি, ক্লিনিক্যাল ইউজের মধ্যে আপনি একটু আইডিয়া নেবেন, আপনাকে সরাসরি জিজ্ঞেস করবে না। আইডিয়াটা কেন নেবেন? হ্যাঁ, আইডিয়াটা আইডিয়াটা নেবেন এটা, এটা আপনার নিজের এডুকেশনাল পারপাসে। পরবর্তীতে আপনাকে যখন
এটা ডিফারেন্স গুলো বলবে যে ও এটাকে কভার করে সেটাকে কভার করে না, ওইটার জন্য এটা হয় সেটা হয়, আদার অ্যাডিশনাল ইনফরমেশন গুলো যখন অ্যাড হবে তখন আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য এখন থেকে একটু চেষ্টা করবো ক্লিনিক্যাল ইউজগুলোর একটা প্যাটার্ন করে রাখা। তাহলে প্যাটার্নটা করে কি করে? তাহলে পেনিসিলিন জি, তো ফার্স্ট আপনার ইমপ্রেশন হবে যাচ্ছে এটা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল, দেখি তো কোথায় কাজ করে। তখন আস্তে আস্তে এভাবে গ্রুপ করবেন, সকল গ্রাম পজিটিভ অর্গানিজমকে কভার করবে, কিছু গ্রাম নেগেটিভ কক্কাইকে কভার করবে। সেই গ্রাম নেগেটিভ কক্কাই কারা? কিছু স্পিরিচুয়েটকে কভার করবে, সেটা হলো স্পিরিচুয়েটের এগেনস্টে কাজ করে, সেটা হলো ট্রেপোনেমা প্যালিডাম, আমরা সবাই এটা জানি। কার এগেনস্টে এটুকু আমরা পড়লাম, ওকে। আচ্ছা, বিটা ল্যাকটামেজ সেন্সিটিভ মানে কি? তো এর পরের টপিক হলো অ্যান্টিমাইক্রোবিয়ালের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হলো যে আমরা জানি আমাদের এই মাইক্রো অর্গানিজম গুলো অ্যান্টিবায়োটিক্স এর এগেনস্টে রেজিস্ট্যান্ট ক্রিয়েট করতে পারে। হাউ দে বিকাম রেজিস্ট্যান্ট, এই যে রেজিস্ট্যান্সের মেকানিজমটা কি, এটা ইউএসএমএল খুবই পছন্দ করে। সো রেজিস্ট্যান্সের মেকানিজমটা হলো বিটা ল্যাকটামেজ। বিটা ল্যাকটামেজ নিয়ে আসে সে, সে বিটা ল্যাকটামেজের মাধ্যমে এনজাইমটাকে ভেঙে দেয়। ওকে, সরি, এই অ্যান্টিবায়োটিকটাকে ভেঙে দেয়, এটাই হলো তার মেকানিজম। তাহলে যেখানে এই টপিকটা পাবেন যে রেজিস্ট্যান্সের মেকানিজম, সেটা আপনি পড়বেন। অ্যাডভার্স ইফেক্ট, হাইপার সেন্সিটিভিটি, এটা হলো সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। ডিরেক্ট কম টেস্ট মানে কি? হেমোলাইটিক অ্যানিমিয়া, কোন ধরনের হেমোলাইটিক অ্যানিমিয়া? অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। ড্রাগ ইনডিউসড ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে। মোটা মডারেট ইম্পর্টেন্ট, কিন্তু হাইপার সেন্সিটিভিটি আর ডিরেক্ট কম টেস্টটা ভালো ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্সের মেকানিজমটা কি? রেজিস্ট্যান্সের মেকানিজমটা আমরা বোঝার চেষ্টা করবো, ওকে। রেজিস্ট্যান্সের এখানে মেকানিজম দুইটা, একটা হলো এই অ্যান্টিবায়োটিকটাকে ভেঙে ফেলবো, আর দুই, অ্যান্টিবায়োটিকটা তার কাজ করার জন্য যেখানে বাইন্ড করা দরকার সে বাইন্ডিং সাইটে বাইন্ড করতে পারবে না, ওই বাইন্ডিং সাইট থেকে আমি অল্টার করে ফেলবো, মিউটেশন ইন দা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যতটুকু বলছি। পেনিসিলিনেজ অথবা বিটা ল্যাকটামেজ সেন্সিটিভ পেনিসিলিন কারা কারা আছে? সো আমরা এখন পেনিসিলিন কন্টিনিউ হচ্ছে, ওকে। আরো কিছু পেনিসিলিন, অ্যামক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, অ্যামাইনো পেনিসিলিন, আমরা এগুলো পড়লাম সেম এস পেনিসিলিন। কিন্তু এটার মধ্যে আমরা কেমিক্যাল একটা চেঞ্জ আনছি, আনার কারণে ও কি হলো, তার স্পেকট্রামটা আর একটু ব্রড হয়ে গেল, ওকে। তাহলে আমি যখন এর নেক্সট টপিকে পড়বো আমি আগেরটার সাথে একটু কম্পেয়ার করবো যে ওকে পেনিসিলিনের পর আমার এমপিসিলিন অ্যামক্সিসিলিন এনে লাভটা কি। বুঝছেন নাকি বুঝেন নাই? আপনি নিজে নিজে যখন পড়বেন আপনাকে আমি ব্রেন স্টর্মিং করার জন্য কিছু কথা বলবো, কিছু কোশ্চেন বলবো, এগুলো বোঝার চেষ্টা করেন। পেনিসিলিন জি ছিল, ভালো ছিল, কিন্তু পেনিসিলিনের পর আবার অ্যামক্সিসিলিন আনা দরকারটা কি? সো রিমেম্বার, আমরা এখানে দেখলাম গ্রাম নেগেটিভ কক্কাকে কভার করতেছে, গ্রাম নেগেটিভ রড কে কভার করতেছে না। তাহলে হোয়াট ইফ আমরা আরো একটু কাভারেজ বাড়ায় আরো বেশি ব্যাকটেরিয়াকে সে মারতে পারে? তাহলে এই কাভারেজটা বাড়ানোর জন্য আমরা কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আসলাম, সেটাই হলো এটা অ্যামক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, অ্যামিনোপেনিসিলিন। তাহলে এখন আমার আগের গুলোর সাথে এগুলো অ্যাড হবে। এইচ ইনফ্লুয়েঞ্জি, এইচ পাইলোরি, ইকোলাই, এন্টারোকক্কাই, লিস্টেরিয়া, মনোসাইটোজেন, প্রোটিয়াস, এগুলো মনে রাখা লাগবে কিনা? মনে রাখা লাগবে না, জাস্ট একটু মানে পরীক্ষায় আসবে সেই সেন্সে মনে রাখার জন্য যুদ্ধ করি না, কিন্তু থাকেন আমার সাথে থাকে, ওকে। আচ্ছা, তো এখানে সেম মেকানিজম অ্যাকশন, মেকানিজম কি? সেম মেকানিজম অ্যাকশন অ্যাকশন। আর সাধারণত এই অ্যান্টিবায়োটিক গুলোর সাথে আমরা একটা কাজ করি, এই কথাটা এখানে বলছে, ক্ল্যাভুরানিক অ্যাসিড নামক একটা ড্রাগ দেওয়া হয়, যে ক্ল্যাভুরানিক অ্যাসিডটা বিটা ল্যাকটামেজকে ইনহিবিট করে। অর্থাৎ এই অর্গানিজমের এগেনস্টে এই অ্যান্টিবায়োটিক গুলো যেন কাজ করে, এটার জন্য আমরা যে কাজটা করবো সেটা হলো অ্যামোক্সিসিলিন প্লাস ক্ল্যাভুরানিক অ্যাসিড। সো আমাকে যদি এমনিতে আইসোলেটেড হইতে কোশ্চেন করে অ্যামোক্সিসিলিনের মেকানিজম অফ রেজিস্ট্যান্স কি, অ্যান্সার হবে বিটা ল্যাকটামেজ। এই রেজিস্ট্যান্সকে ওভারকাম করার উপায় ও এটা কি, সেটা হলো বাই অ্যাডিং ক্লাভিউরানিক অ্যাসিড। এইভাবে কোশ্চেন গুলো আসবে, কোশ্চেন পারতে হবে। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হলো তার সাইড ইফেক্ট। সিডোমেমব্রেনাস কোলাইটিসটা খেয়াল করে সাইড ইফেক্ট হয়, আমরা জানি যে কোনো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সিডোমেমব্রেনাস কোলাইটিস করতে পারে। মেকানিজম অফ রেজিস্ট্যান্স অলরেডি আমরা পড়ে ফেলছি। পেনিসিলিনেস, সো আমাদের স্টিল খেয়াল করে দেখি, আমরা পেনিসিলিন জি পড়লাম, এটার থেকে আমাদের আপগ্রেড করার কারণ কি ছিল? স্পেকট্রাম বাড়ানো। আমরা স্পেকট্রাম বাড়াইতে পারছি, কিন্তু এখনো যেটা সমস্যা সেটা হলো রেজিস্ট্যান্স থেকে ওভারকাম করতে পারিনি। রেজিস্ট্যান্স ওভারকাম করার জন্য আমাকে দুইটা ড্রাগ খাইতে হচ্ছে, অ্যান্টিবায়োটিক প্লাস ক্যালভুরানিক অ্যাসিড। হোয়াট ইফ উই ক্যান ওভারকাম দ্য প্রবলেম অফ রেজিস্ট্যান্স বাই মেকিং সাম পেনিসিলিনেস অর বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন? এভাবে আপনি স্টোরির মতন করে যখন পড়বেন আপনার কাছে ভালো লাগবে।
সো নেক্সট জেনারেশন পেনিসিলিনের নাম হলো ডাইক্লোক্সাসিলিন, ন্যাপসিলিন, অক্সাসিলিন। পড়ার সময় আপনার কাছে এটা ভালো লাগবে, কিন্তু এট দ্য মোমেন্ট আপনি আবার রিকল করার চেষ্টা করবেন, আপনার কাছে মনেই থাকবে না যে কারা পেনিসিলিন রেজিস্ট্যান্ট ছিল, কারা পেনিসিলিন সেন্সিটিভ ছিল। এটা মনে রাখার জন্য আপনাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে। সো হার্ড ওয়ার্ক করবেন ইনশাল্লাহ। সো আমরা এই গ্রুপটা যখন পেলাম তখন দেখলাম যে ওকে, দোজ আর পেনিসিলিনেস রেজিস্ট্যান্ট, কিন্তু এই চেঞ্জের মাধ্যমে আমরা পেনিসিলিনেস বা বিটা ল্যাকটামেজের সাথে রেজিস্ট্যান্ট করতে পারছি, দ্যাট মিনস দে আর মোর ইফেক্টিভ। কিন্তু এখানে আমাদের আর একটা ঘটনা ঘটে গেছে, দেখা গেল তাদের স্পেকট্রামটা ন্যারো হয়ে গেছে, তাদের স্পেকট্রামটা ন্যারো হয়ে গেছে এখন আবার। ঠিক আছে, সো এটা হয়ে গেছে ন্যারো স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রাম আগের যেটা ছিল একেবারে প্রথমে ব্রড স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, এখন আর সেটা ব্রড স্পেকট্রাম নাই। এখন এটা কাজ করে স্টেফাইলোককাস অরিয়াস এর সাথে। এখন স্টেফাইলোককাস অরিয়াস এর মধ্যে এখন আমরা দেখলাম এক্সেপ্ট মার্সা, মেথিসিলিন রেজিস্ট্যান্ট, ম্যাথিসিলিন রেজিস্ট্যান্টের সাথে, যেটা কিনা ম্যাথিসিলিন রেজিস্ট্যান্ট মানে কি, সাউন্ডস লাইক সামথিং রেজিস্ট্যান্ট, তার সাথে সে কাজ করবে না। স্টেফাইলোককাস অরিয়াস সবার সাথে কাজ করবে, মার্সার এগেনস্টে কাজ করবে না। সো রিমেম্বার দিস প্রবলেম। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমরা সেই রেজিস্ট্যান্সের মেকানিজম, যেটা মোস্ট কমন মেকানিজম, সেটাকে ওভারকাম করতে পারছি। নতুন প্রবলেম কি? প্রবলেম স্পেকট্রাম ন্যারো হয়ে গেছে। সেটা কি? স্টেফাইলোককাস অরিয়াস। ওকে ফাইন। ন্যারো হয়ে কি টোটাল চেঞ্জ হচ্ছে এটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে না। গুড নিউজ হলো স্টেফাইলোককাস অরিয়াস এর এগেনস্ট এটা কাজ করে। মোস্ট অফ দ্য স্টেফাইলোককাস অরিয়াস এর এগেনস্ট এটা কাজ করে, কারণ এটা বিটা ল্যাকটামেজের প্রতি সেন্সিটিভ না। কিন্তু সমস্যা হলো স্টিল দেয়ার আর সাম স্পিসিস, লিসেন কেয়ারফুলি, স্টিল দেয়ার আর সাম স্পিসিস অফ স্টেফাইলোককাস অরিয়াস যাদেরকে বলা হয় মার্সা, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোককাস অরিয়াস, তাদের এগেনস্টে কাজ করে না। বি ভেরি ভেরি কেয়ারফুল, এই পোর্শনটাতে অনেক বেশি অ্যাটেনশন পে করতে হবে। মেকানিজম অফ রেজিস্ট্যান্স, তাহলে মার্সা যে কাজ করে না, মার্সার এগেনস্টে কেন কাজ করে না? দ্যাট মিনস মার্সা এই ডক্সাসিক্লিন, ডক্সাসিলিন, ন্যাপসিলিন, মেথিসিলিন এদের এগেনস্টে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। হোয়াট ইজ দ্যাট মেকানিজম? কিভাবে সে রেজিস্ট্যান্ট ডেভেলপ করলো? সো আপনার কাছে কমন সেন্স যেটা বলতেছে, প্রথমে আমরা দেখলাম যে প্রথমে ফার্স্ট লাইন অফ রেজিস্ট্যান্স হলো এনজাইম ক্রিয়েট করবো, সেই এনজাইম দিয়ে ড্রাগটা ভেঙে দিব। আরেকটা ওয়ে কি, এই ড্রাগটা যেন আমার বাইন্ডিং সাইডে বাইন্ড করতে না পারে সেটাকে অল্টার করে দিব। সো যদি আমার এই ড্রাগটা হয় রেজিস্ট্যান্স টু দ্যাট এনজাইম, সো প্রবাবলি এখন আমার নেক্সট মেকানিজম ব্যাকটেরিয়ার জন্য আর কি, এখানে আমি হলাম ব্যাকটেরিয়া, আমার জন্য নেক্সট যে মেকানিজমটা বাকি আছে এই রেজিস্ট্যান্স ডেভেলপ করা, সেটা হলো বাইন্ডিং সাইটটাকে চেঞ্জ করে ফেলি। সো দিস ইজ বাইন্ডিং সাইট অল্টারেশন। এভাবে গল্পের ছলে ছলে যদি পড়েন, গল্পের ছলে ছলে যদি রিভিশন করেন, তাহলে দেখবেন আপনার কাছে এটা খুব একটা কঠিন লাগবে না, মনে থাকবে। কিন্তু যেটা হয়, স্টুডেন্টরা যখন স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তখন তার আর সেই থট প্রসেসটাকে ইনভলভ করতে পারে চায় না। থট প্রসেসটা ইনভলভ করতে চায় না, এটা বোঝার জন্য আপনার একটা বইয়ের অডিও একটি সামারি শুনেন, সেটা হলো থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। তো ফাস্ট থিঙ্কিং মানে হলো জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, স্লো থিঙ্কিং মানে হলো এটা আপনাকে একটু প্রসেস করা, একটু রিজনিং করা। তো এটা এই স্লো থিঙ্ক করা, স্লো থিঙ্কিং এর মাধ্যমে যে পড়াশোনাটা করবেন, এটা অ্যাক্টিভ পড়াশোনা, এটা মোর ইফেক্টিভ হবে। পিপারসিলিন, পিপারসিলিন জিনিসটা হলো অ্যান্টিসিডোমোনাল পেনিসিলিন। সো রিমেম্বার, সিডোমোনাস এটা একটা বাজে অর্গানিজম, এদের এগেনস্টে কাজ করার ব্যাকটেরিয়া মানে কি পাওয়া যায় না। কিন্তু সো কারা কারা এই সিডোমোনাসের এগেনস্টে কাজ করে, ইট উইল বি বিগ কোশ্চেন নেক্সট টু ইউ। ওকে, সো সিডোমোনাসের এগেনস্টে কাজ করার কি কথা ছিল কিনা? না, সিডোমোনাসের এগেনস্টে কাজ করার কথা ছিল না, কারণ সিডোমোনাস একটা গ্রাম নেগেটিভ রড। তো সিডোমোনাসের এগেনস্টে কাজ, গ্রাম নেগেটিভ অর্গানিজম, তার এগেনস্টে কাজ করে না। কিন্তু আমি একটা পেয়ে গেছি পেনিসিলিন, যে কিনা সিডোমোনাসের এগেনস্টে কাজ করে, এটা একটা নিউ ডিসকভারি। সো সেম এস পেনিসিলিন, মেকানিজম সেম এস পেনিসিলিন, কিন্তু তার একটা সমস্যা আছে, পেনিসিলিন এর সেন্সিটিভ, সাথে আমাকে দিতে হবে যেটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। আর এটার গুড থিং যেটা, সেটা হলো সিডোমোনাসের এগেনস্টে কাজ করে, এটা একমাত্র গুড থিং, হাইপার সেন্সিটিভিটি। সো ইন শর্ট, আমরা যদি বলি যে পেনিসিলিন জিভি এটা আমরা ট্রেপোনেমা প্যালিডামের এগেনস্টে দিতে পারবো। মেকানিজম শিখলাম, মেকানিজম রেজিস্ট্যান্স শিখলাম, স্পেকট্রামটা ব্রড করলাম, অ্যামোক্সিসিলিন দিলাম। স্পেকট্রাম ব্রড করে তাহলে আমি কি দেখলাম, যে গ্রাম নেগেটিভ অর্গানিজমকে কভার করা যাচ্ছে, কিল করা যাচ্ছে, হুইচ ইজ গুড। তারপরে চিন্তা করলাম যে ওকে, স্টিল আই এম গেটিং রেজিস্ট্যান্স, হোয়াট অ্যাবাউট ওভারকামিং দ্য রেজিস্ট্যান্স? সে রেজিস্ট্যান্স ওভারকাম করলাম, কিন্তু দেখলাম স্টিল এটা মার্সার প্রতি কাজ করতেছে না। সো নেক্সট প্রবলেম, মানে এই প্রবলেমের নেক্সট সলিউশন খুঁজে বের করব। কিন্তু উই হ্যাভ এ প্যারালাল প্রবলেম, সেটা হলো সিডোমোনাসের এগেনস্টে কিছু করা যায় কিনা।
সিডোমোনাসের এগেনস্ট আমরা এটা শুরু করলাম, একটা ডিসকভারি হলো, কিন্তু দেখা গেল সেই স্টিল রেজিস্ট্যান্সের মেকানিজমটাকে ওভারকাম করতে পারতেছে না। তাহলে আমরা এখন নেক্সটে যাই। নেক্সটে যখন দেখলাম সেফালোস্পোরিন সেই বিটা ল্যাকটাম ড্রাগই, একই রকম মেকানিজম অফ অ্যাকশন, সেই আহ, একই রকম মেকানিজম অ্যাকশন, কিন্তু এখানে আমার অনেকগুলো আহ, কি বলে জেনারেশন আছে। সেই জেনারেশন গুলো ভাগ করা হয়েছে অ্যাকচুয়ালি ডিসকভারি প্যাটার্ন অনুযায়ী, এবং আমাদের আমাদের পারপাস যেটা এই জেনারেশন গুলো বুঝার, সেটা হলো আমাদের পারপাস হলো যে এটা কাভারেজ বুঝা। তাহলে খেয়াল করে দেখেন, বুঝা যাচ্ছে ফার্স্ট জেনারেশন মানে হলো সেই পেনিসিলিন টাইপেরই বিটা ল্যাকটাম ড্রাগ, সেই আগের যুগের। মানে মোস্টলি তাদের কাভার করার কথা হলো গ্রাম পজিটিভ অর্গানিজম এবং ফিউ গ্রাম নেগেটিভ অর্গানিজম, এটাই হওয়ার কথা। এভাবে নিজে একটা সেন্স দিবেন। সেকেন্ড জেনারেশন যেটা করার কথা, সেটা হলো গ্রাম পজিটিভ করবে, সাথে মোর গ্রাম নেগেটিভ কাভারেজ থাকবে, ফিউ অ্যাডিশনাল গ্রাম নেগেটিভ কাভারেজ থাকবে। থার্ড জেনারেশন এখন সে টোটালি সুইচ করে, আমি দেখেন খেয়াল করে যে আমাদের এই গ্রাম নেগেটিভ জিনিসটা টোটালি আনটাচড থেকে যাচ্ছে। সো উই নিড সামথিং টু কাভার দ্য গ্রাম নেগেটিভ অর্গানিজমস, দ্যাটস ওয়াই cephalosporin থার্ড জেনারেশন। সো থার্ড জেনারেশন আনলাম, গ্রাম গ্রাম নেগেটিভ অর্গানিজমের এগেনস্টে কাজ করতেছে। ফোর্থ জেনারেশন নিয়ে আসলাম, গ্রাম নেগেটিভ অর্গানিজমের এগেনস্টে কাজ করতেছে, ইনক্লুডিং সিডোমোনাস যেটা একটা বাজে ইনফেকশন। ফিফথ জেনারেশন নিয়ে আসলাম, সেটা হলো ব্রড, হলো আবার বড় ব্রড হলো সে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কি বলে আহ, এটা কাভার করতেছে, এবং সে আপনার মার্সাকেও কাভার করতেছে। সো এটা হলো সামথিং সামথিং মোর ইন্টারেস্টিং। কিন্তু এখানে আরেকটা ডেফিসিয়েন্সি হলো সে আবার সিডোমোনাস কাভার করতেছে না। কাভারিং কি আপনার এই কে কোনটা কাভারেজ করে, এটা স্টেপ ওয়ান এর জন্য কতটুকু, স্টেপ ওয়ান না, এটা স্টেপ টু স্টেপ থ্রি পর্যন্ত আপনাকে খুব বেশি জিজ্ঞেস করবে না। কিন্তু আপনাকে যেটা জিজ্ঞেস করা হবে সেটা হলো ড্রাগ অফ চয়েস। ফর এক্সাম্পল, নিশিরিয়া গনোরি ট্রিটমেন্টে কি দিব, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি কি দিব, আহ নাইসিরিয়া মেনিনজাইটিস কি দিব, আপনি কমন জিনিসগুলো জানেন কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। মার্সা কি দিব, আপনি যদি কমন জিনিসগুলো জানেন দেন ইউ আর গুড, কোনো সমস্যা নাই। আপনাকে কোড অ্যান্ড কোড এই কাভারেজটা আপনি বুঝেন কিনা, কাভারেজ সম্পর্কে আপনি জ্ঞান রাখেন কিনা, এই কোশ্চেন আপনাকে করবে না। আমি এগুলো বলার উদ্দেশ্য কি, আপনি যখন পড়বেন এভাবে আপনি একটু মেকানিজমটা বুঝবেন যে কিভাবে এটা হয়েছে, ইভলভটা কিভাবে হয়েছে, একটু যদি সেন্স থাকে আপনাকে সেটা সহজ লাগবে। এইভাবে থিঙ্ক করা যায়, এভাবে থিঙ্ক করলে দেখবেন ওকে এটাই হলো কাহিনী। ঠিক আছে, তখন আপনার কাছে এটা সহজ মনে হবে একটু। দ্যাটস ইট, এটা ছাড়া আর কোনো কিছু না। থার্ড জেনারেশনের একটা সুন্দর জিনিস হলো এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে পেনিট্রেট করে। যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ারকে পেনিট্রেট করে, তাহলে মেনিনজাইটিস এর মধ্যে আমি দিতে পারি, সো এইভাবে বুঝবো। আবার ধরেন আপনার লাইম ডিজিজের মধ্যে ড্রাগ অফ চয়েস কি, সিডোমোনাসের জন্য আমরা কি দিব, এরকম আপনাকে আসলে ডিজিজ থেকে কোশ্চেন করা হবে। সো ইউল বি ফাইন। ওকে, এভাবে ধরে ধরে মুখস্থ করার দরকার নাই। ফার্স্ট জেনারেশনের আন্ডারে কি কি সেফালোস্পোরিন আছে, সেকেন্ড জেনারেশনের আন্ডারে কি কি সেফালোস্পোরিন আছে, থার্ড জেনারেশন আন্ডারে কি কি আছে, ফোর্থ জেনারেশনের আন্ডারে কি কি আছে। ও ওয়েল, এটা খুবই খুবই কঠিন, খুবই ডিফিকাল্ট, কিন্তু কি বলে আম, পারা যাবে কিনা বা পারতে হবে কিনা, এটা একটা গুড কোশ্চেন। আমি যদি আপনাদের সাথে অনেস্ট হই, আমি পারি না, আমি পারি নাই, মোস্ট অফ দ্য জিনিস পারি না। আমি অলরেডি রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের মধ্যে আছি, প্রসেস আছি। সো আই থিঙ্ক ইউল বি ফাইন যদি না পারেন, কমপ্লিটলি না পারেন। তবে কিছু জিনিস পারা উচিত। ফার্স্ট জেনারেশনের মধ্যে সেফাজলিন এটা পারা উচিত। সেকেন্ড জেনারেশনটা না পারলেও সমস্যা নাই আই উড সে, বাট সেকেন্ড জেনারেশন গ্রাম পজিটিভ কক্কায় আপনি নিজে ট্রিটমেন্টের ক্ষেত্রে এগুলো অনেক কিছু ইউজ করতেন, অনেক কিছু ইউজ করছেন, সো ট্রাই করেন জানার। থার্ড জেনারেশনটা পারা উচিত অন্তত পক্ষে। আমি বলবো থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন এই দুইটা দুইটা অন্তত একটু পড়েন। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হলো কি কি জিনিস, হাইপার সেন্সিটিভিটি, যে কোনো অ্যান্টিবায়োটিক হাইপার সেন্সিটিভিটি করতে পারে, বিটা ল্যাকটাম অবশ্যই করতে পারে। অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, বিটা ল্যাকটাম যে কোনো অ্যান্টিবায়োটিক করতে পারে। ডাইসালফিনাম লাইক রিয়াকশন পড়তে হবে না, ভিটামিন কে ডেফিসিয়েন্সি পড়তে হবে না। লো রেট অফ ক্রস রিঅ্যাক্টিভিটি ইভেন ইন দ্য পেনিসিলিন অ্যালার্জিক পেশেন্ট, হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট। এটার ইনসিডেন্স কম, বাট দেয়ার ইজ এ পসিবিলিটি। নেফ্রোটক্সিসিটি অফ দ্য অ্যামাইনোগ্লাইকোসাইড, মিনিং অ্যামাইনোগ্লাইকোসাইড এবং সেফালোস্পোরিন একসাথে দিলে নেফ্রোটক্সিসিটি বেড়ে যাবে। মেকানিজম অফ রেজিস্ট্যান্স এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। Again, inactivated by the cephalosporinase, beta lactamase, kind of structural change in the penicillin binding protein transpeptidase. Again, important, কিন্তু not as much as beta lactamase। মানে পেনিসিলিনের মেকানিজমের রেজিস্ট্যান্সের মেকানিজমের মতন এত বেশি ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট। বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কারা কারা আছে, সো
আমরা যেটা দেখলাম, আমরা অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারতেছি না এই বিটা ল্যাকটামেজ এনজাইমটার জন্য। সো হোয়াট ইফ আমরা ওই অ্যান্টিবায়োটিক, যে অ্যান্টিবায়োটিকটা দিতে চাই ওইটা দিলাম, এবং সাথে আমি তাকে বিটা ল্যাকটামেজ দিলাম, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর দিলাম, তাহলে তো এই প্রবলেমটা সলভ হওয়ার কথা। তাহলে কারা কারা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর পরীক্ষা আসবে মাস্ট, এবং এই কম্বিনেশন গুলো কিভাবে দেখা যাচ্ছে, কিভাবে পাওয়া যায় বাজারে, কিভাবে কম্বিনেশন গুলো কি কি পাওয়া যায় সেটা একটু আইডিয়া থাকা ভালো। কার্বাপিনাম, ইমিপিনাম, মেরোপিনাম, এট্রোপিনাম, এটা হলো ব্রড স্পেকট্রাম বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট কার্বাপিনাম। সো বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট হওয়া মানে কি আমরা রেজিস্ট্যান্সকে ওভারকাম করতে পারছি, ফাইন। ক্লিনিক্যাল ইউজ সাধারণত ওই যে বললাম, খুবই রেজিস্ট্যান্ট অর্গানিজমের এগেনস্ট এগুলো ইউজ করা হয়, এগুলো আমাদের ব্যাকআপ। আর কিভাবে এটা, কি বলে, always administered with celastatin inhibitor of the renal dihydropeptidase 1 due to decrease in activation of the drug in the renal tubule। এটা একটা মেকানিজম, এটা ইউএসএমএল লাইক করে। আনলাইক আদার কার্বাপিনাম, সবগুলো কার্বাপিনাম সিডোমোনাস কভার করে, শুধুমাত্র একটা কভার করে না, সেটা হলো একট্রাপিনাম। একট্রাপিনাম সিডোমোনাসকে কভার করে না। সো কে সিডোমোনাসকে কভার করে না এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কম, বরং পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি হলো কে কভার করে। তো যাই হোক, আমরা যখন ক্যাটাগরি করে মনে রাখি তখন অনেক স্টুডেন্ট এটা চিন্তা করতে পারে যে কার্বাপিনাম সিডোমোনাসকে কভার করে, কিন্তু সেক্ষেত্রে ভুল করে ফেলবে, এই জন্য বলছে। এটা না করে আমি বলবো যে ইমিপেনাম মেরোপেনাম করে, এটা এভাবে মনে রাখতে। ক্লিনিক্যাল ইউজ আমরা দেখলাম, ক্লিনিক্যাল ইউজ গুলো পড়লাম। মেরোপেনামের ক্ষেত্রে একটা যেটা সমস্যা হয়, দরকার নেই, এটা লাগবে না। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হলো র্যাশ, সিএনএস টক্সিসিটি, এই কথাগুলো ইম্পর্টেন্ট। মেকানিজম অফ রেজিস্ট্যান্স ইনঅ্যাক্টিভেটেড বাই দ্য কার্বাপিনামেসিস এনজাইম, এটা কারা কারা প্রডিউস করে। অনেক সময় এটা অত বেশি ইম্পর্টেন্ট না, মডারেটলি ইম্পর্টেন্ট, যে কোন অর্গানিজম অ্যাকচুয়ালি এটাদের এগেনস্টে মেকানিজম রেজিস্ট্যান্স ডেভেলপ করছে এবং সেটার মেকানিজম কি। অ্যাস্ট্রিওনাম অত বেশি ইম্পর্টেন্ট না। ভ্যানকোমাইসিন ভেরি 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 ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট বলে বোঝাতে পারবো না। সো রিমেম্বার উই হ্যাড এ প্রবলেম, যে মার্সাকে ট্রিটমেন্ট করা যাচ্ছে না, মার্সাকে ট্রিটমেন্ট করা যাচ্ছে না, এখন সেই মার্সাকে ট্রিটমেন্ট করার জন্য আমরা যেটা নিয়ে আসবো সেটা হলো ভ্যানকোমাইসিন। ভ্যানকোমাইসিন কিভাবে কাজ করে? সো ভ্যানকোমাইসিনের একটা স্পেসিফিক বাইন্ডিং সাইট আছে, সেই বাইন্ডিং সাইটের নাম আপনাকে জিজ্ঞেস করবে, এখান থেকে একটা প্রশ্ন ফাঁস। ওকে, ভ্যানকোমাইসিন স্ট্রাকচারালি ইজ নট এ বিটা ল্যাকটাম, এটার জন্য এটা নট সাসেপ্টেবল টু দ্য বিটা ল্যাকটামেজ। এই কনসেপ্ট থেকে একটা কোশ্চেন চলে আসছে। সে হলো সবগুলোর এগেনস্টে ব্যাকটেরিওসাইডাল অ্যান্ড ব্যাকটেরিওস্ট্যাটিক, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কথা, হলো সে কোলোস্টেরিয়াম ডিফিসিলির সাথে ফাইট করতে পারে, এটাও একটা আরেকটা ইউজ। সো ভ্যানকোমাইসিনের ইউজ নিয়ে পরীক্ষা দুই জায়গায় কোশ্চেন আসবে, এক হলো মার্সা, আরেকটা হলো সি ডেফ। ওকে, ওয়াটারি ডায়রিয়া, সি ডেফ, সিডোমেমব্রেনাস কোলাইটিস, এটা ট্রিটমেন্টের জন্য। অ্যাডভার্স ইফেক্ট নিয়ে পরীক্ষা প্রশ্ন আসবে, সে অ্যাডভার্স ইফেক্ট গুলো কি কি। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে একটা জিনিস হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো রেড ম্যান সিনড্রোম। রেড ম্যান সিনড্রোম কি? এটা হলো ভ্যানকোমাইসিন ইনফিউশন রিয়াকশন, ফ্লাশিং হয়। এটা থেকে ওভারকাম করার উপায় কি? স্লো অ্যাডমিনিস্ট্রেশন অথবা প্রি ট্রিটমেন্ট উইথ অ্যান্টিহিস্টামিন। কিন্তু এটা করা হয় না অ্যাকচুয়ালি, কিন্তু স্লো ইনফিউশন রেট এটা ফলো করা হয় সব জায়গায়। আশা করি একটু বুঝতে পারছেন। আদার যেগুলো সেটা হলো নন স্পেসিফিক, নেফ্রোটক্সিসিটি, অটোটক্সিসিটি, থ্রম্বোফিলেবাইটিস আমরা জেনে নিব, পরে নিব। মেকানিজম অফ রেজিস্ট্যান্স, তার মেকানিজম অফ রেজিস্ট্যান্স হলো যে সেই যে জায়গাটায় বাইন্ড করবে সেই জায়গাটা আমি বাইন্ড করতে দিলাম না। আমি যদি ওই জায়গাটাতে বাইন্ড করতে না দিই, তাহলে ব্যাকটেরিয়া, কি বলে, অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না। প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস এর মধ্যে চলে আসি। প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস এর মধ্যে আপনারা যদি একটা না এভাবে ক্যাটাগরি করে মনে রাখেন, আপনার পরবর্তীতে মেকানিজম অ্যাকশন বলতে সহজ হবে। আমরা জানি প্রোটিন সিনথেসিস হওয়ার জন্য এই 30S 50S এই রাইবোজোম গুলো দরকার হয়। তো সেই এই এলাকাগুলোতে যদি যাই আমি সেইভাবে আর কি চিন্তা করবো। ওকে, সো 30S ইনহিবিটর হলো অ্যামাইনো গ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন। সো আপনি এভাবে কে কোন এরিয়াতে বাইন্ড করে এটা মনে রাখতে পারেন। অ্যাগেন এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, চেষ্টা করেন ভাই, চেষ্টা করেন, আসলে সর্বোচ্চ চেষ্টাটা করেন, দেখা যাক কি হয়। ওকে, আমি জানি এটা অনেক চেষ্টা করার পরও না হতে পারে, বা চেষ্টা করে যান, কিছু করার নাই। ইন রিয়েলিটি সবগুলো যখন একসাথে হয় পরীক্ষার হলে এগুলো মনে করাটা একটু কঠিন, কিন্তু চেষ্টা করতে থাকলে কিছু না কিছু জিনিস লেগে যায়, ব্যাটে বলে হয়ে যায়। এটার জন্য আর কি আমি বলি চেষ্টা চালায় যান।
অ্যামাইনো গ্লাইকোসাইডের মধ্যে কারা আছে? অ্যামাইনো গ্লাইকোসাইড যখন বলবে আপনাকে বিভিন্ন ভাবে বলতে পারে। আপনাকে সরাসরি বলতে পারে যে অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যামাইনো গ্লাইকোসাইড দাও, অথবা আপনাকে বলতে পারে জেন্টামাইসিন, নিওমাইসিন, অ্যামিকেসিন, টোব্রামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এভাবে মেনশন করতে পারে। যদি নাম মেনশন করে, মোস্টলি মেনশন করে জেন্টামাইসিন, কিন্তু অ্যামাইনো গ্লাইকোসাইড এইভাবে নাম মেনশন করাটাও অনেক কমন। মেকানিজম ব্যাকটেরিওসাইডাল, এটা ইম্পর্টেন্ট না। ইরিভার্সিবল ইনহিবিশন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এই ইরিভার্সিবল ইনহিবিশন করতেছে 30s ইউনিটে, এইটুকু পর্যন্ত অটোমেটিক জানা উচিত। ওকে। অ্যামাইনো গ্লাইকোসাইডের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো, পুরো ডিটেলস মেকানিজম জানা দরকার নাই, কিন্তু অ্যামাইনো গ্লাইকোসাইড কাজ করার জন্য অ্যারোবিক এনভায়রনমেন্ট দরকার। অ্যানারোবিকের এগেনস্টে তারা ইফেক্টিভ না। এই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না, কেমিক্যালি সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এর জন্য যেই ব্যাকটেরিয়া গুলো অ্যানারোবিক, সেখানে অ্যামাইনো গ্লাইকোসাইড কাজ করবে না। সিভিয়ার গ্রাম নেগেটিভ রড ইনফেকশন সিনার্জিস্টিক রোল প্লে করবে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের সাথে। অনেক সময় আমরা এক্সট্রা এফেক্ট পাওয়ার জন্য দুইটা অ্যান্টিবায়োটিক দিই, অথবা আরেকজনের রেজিস্ট্যান্সকে ওভারকাম করার জন্য আমরা এটা অ্যাড করতে পারি। ওকে। মেকানিজম অফ রেজিস্ট্যান্স খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট অ্যাগেন, মেকানিজম অফ রেজিস্ট্যান্স বাদ দেওয়াটা উচিত হবে না। এখানে মেকানিজম অফ রেজিস্ট্যান্সটা হলো আমি ড্রাগটাকে ইনঅ্যাক্টিভ করে দিব, একটা ডিফারেন্ট কম্পাউন্ডে কনভার্ট করে ফেলবো। এটার জন্য কয়েকটা কেমিক্যাল রিয়াকশনের নাম বলা হয়েছে। তো এইভাবে আপনি গ্রুপ করবেন, আপনার ব্রেনটাকে একটা থটের একটা গ্রুপ, একটা এরিয়াতে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? তখন দেখবেন আপনার এটা মনে থাকতেছে। অ্যাডভার্স ইফেক্ট নেফ্রোটক্সিসিটি, সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। নিউরোমাস্কুলার ব্লকেট, যে পেশেন্টের ক্ষেত্রে মায়াস্থেনিয়া গ্রাভিস আছে তার ক্ষেত্রে এটা দেওয়া যাবে না, এটা অ্যাগ্রাভেট করতে পারে। তো আপনাকে সিনারিওটা অন্যভাবে দেয়, ইউজুয়ালি এগুলো স্টেপ 2 সিকে স্টেপ 3-তে আসে। যেমন এগুলো দেওয়ার পরে তার মায়াস্থেনিয়া গ্রাভিস এর সিমটম বেড়ে গেছে। স্টেপ 1-এ সবচেয়ে বেশি আসবে যেটা, সেটা হলো অটোটক্সিসিটি, টেরাটোজেনিসিটি, নেফ্রোটক্সিসিটি, এগুলো বেশি আসবে। টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিনের মধ্যে হলো টেট্রাসাইক্লিন ইটসেলফ, ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন। ব্যাকটেরিওস্ট্যাটিক, এটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট হলো 30s এর সাথে বাইন্ড করবে, অ্যাটাচমেন্ট হতে দেবে না অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ হলো টিআরএনএ একটা অ্যাক্টিভেট ফর্ম। এখান থেকে এক্সকিউজ মি, এখান থেকে আমরা একটু পড়বো, একটু পড়লে এনাফ। তারপর আমরা চলে যাব যে এটার সাইড ইফেক্ট গুলো কি। টেট্টাগ্লি কি বলে, টেট্রাসাইক্লিন কি কি সাইড ইফেক্ট করে, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কি কি সাইড ইফেক্ট করে সে? টেট্রাসাইক্লিনের মেকানিজম অফ রেজিস্ট্যান্স পড়া লাগবে না। টাইগারসিলিন, টাইগারসিলিন টেট্রাসাইক্লিনের ডেরিভেটিভ, এটা থেকে কিছু পড়া লাগবে না। ক্লোরামফেনিকল, ক্লোরামফেনিকল হলো পলিপেপটাইড ডাইল ট্রান্সফারেজ 50s এরিয়াতে কাজ করে। ক্লোরামফেনিকলও না পড়লেও চলবে, ক্লোরামফেনিকলও পড়তে হবে না। ক্লোরামফেনিকল থেকে একটা জিনিস পড়তে পারেন, আম, সেটা হলো গ্রে বেবি সিন্ড্রোম, এই জিনিসটা পড়তে পারেন। ঠিক আছে? তারপরে কথা চলে আসি ক্লিন্ডামাইসিন, ক্লিন্ডামাইসিনটা পড়তে হবে। ক্লিন্ডামাইসিনের মেকানিজম অ্যাকশন পড়তে হবে। ক্লিন্ডামাইসিনটা ইফেক্টিভ হলো অ্যানারোবিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, অ্যানারোবিক ইনফেকশনের ক্ষেত্রে। অ্যাডভার্স ইফেক্ট হলো সিডোমেমব্রেনাস কোলাইটিস, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। লিনেজোলিড, লিনেজোলিড এক্সট্রিমলি 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 ইম্পর্টেন্ট। ইনহিবিট করতেছে প্রোটিন সিনথেসিস, বাইন্ড করতেছে 23s আরএনএ এর সাথে। আহ, মানে এটা কিসের কম্পোনেন্ট? এটা 50s আরএনএ এর কম্পোনেন্ট। প্রিভেনশন অফ ফরমেশন অফ দ্য, কি বলে, প্রিভেন্টিং অফ ইনিশিয়েশন কমপ্লেক্স, ইফ ইউ রিমেম্বার দ্য প্রোটিন, দ্য স্টেপস অফ প্রোটিন সিনথেসিস। অ্যাগেন, আমি মনে নাই থাকতে পারে একটা মানুষের, স্টুডেন্টের ইউটিউবে 2 মিনিটের ভিডিও আছে প্রোটিন সিনথেসিসের স্টেপ গুলো দেখার। ইনিশিয়েশন কমপ্লেক্সটা তৈরি হবে না। ক্লিনিক্যাল ইউজ লিনেজোলিডের ক্ষেত্রে হলো গ্রাম পজিটিভ অর্গানিজম, এই কথাটা ইম্পর্টেন্ট, ইনক্লুডিং মার্সা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আপনি যেটা পড়বেন সেটা হলো সেরোটোনিন সিনড্রোম, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মাইলোসাপ্রেশন টপ্রেশন এগুলো মোটামুটি, কিন্তু সেরোটোনিন সিনড্রোম এটা বাদ দেওয়া যাবে না। লিনেজোলিডের মেকানিজম অফ রেজিস্ট্যান্স কত বেশি ইম্পর্টেন্ট না, চাইলে পড়তে পারে, না পড়লেও চলবে। ম্যাক্রোলাইড, ম্যাক্রোলাইডের মধ্যে কারা, অ্যাজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, ইরেথ্রোমাইসিন, এই কথাগুলি মনে থাকে না। সত্যি কথা রে ভাই, এটা হলো সবচেয়ে বড় সমস্যা, যে এগুলো মনেই থাকে না। সে যেটা করে এটা হলো ট্রান্সলোকেট হতে দেয় না, যে একটা পর একটা অ্যামাইনো অ্যাসিড আসতেছে, চেইন বড় হইতেছে, এখন আমার ওই কমপ্লেক্স মুভ করতেছে না, এটাই হতে দিচ্ছে না। তো বাইন্ড করে 50s রাইবোজোমাল সাব ইউনিটের সাথে,
ব্লক করতেছে ট্রান্সলোকেশন, প্রোটিন সিনথেসিসের কোন স্টেপটাকে সে প্রিভেন্ট করতেছে। ক্লিনিক্যাল ইউজটা আপনাকে পরীক্ষা আসবে, কিন্তু ঘুরায় আসবে, আপনাকে বলবে না যে এরিথ্রোমাইসিন কোথায় দেই বলতো। না, পরীক্ষা আসবে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া ট্রিটমেন্ট কি হবে বলতো, লিজিওনেলা ট্রিটমেন্ট কি হবে বলতো, ক্লামাইডিয়া ট্রিটমেন্ট কি হবে বলতো, ক্লামাইডিয়া এসটিআই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন ট্রিটমেন্ট কি হবে বলতো। ব্যাপারটা এরকম। একটা পেশেন্টের এই স্ট্রিপ কি বলে গ্রাম পজিটিভ কক্কাইডিয়া ইনফেকশন অ্যালার্জিক টু পেনিসিলিন ট্রিটমেন্ট কি হবে বলতো, অ্যাজিথ্রোমাইসিন। সরাসরি এখানে চলে যাব। এইখন যে পয়েন্টটা বললাম যে একটা পেশেন্ট যার কিনা পেনিসিলিনের প্রতি অ্যালার্জিক, তাকে কি দিব, এই পয়েন্টটা আপনাকে জিজ্ঞেস করবে স্টেপ টু সি কেতে, এখন ইম্পর্টেন্ট। বর্ডেটোলা পার্টোসিস কি দিব বলতো, অ্যাজিথ্রোমাইসিন। স্টেপ ওয়ানের জন্য ইম্পর্টেন্ট, স্টেপ থ্রি পর্যন্ত ইম্পর্টেন্ট। অ্যাডভার্স ইফেক্ট ম্যাক্রো নেমোনিক্স দিছে, মর্টালিটি ইস্যু, অ্যারিথমিয়া। অ্যারিথমিয়ার মধ্যে কিউটি প্রলঙ্গেশন এই জিনিসটা ইম্পর্টেন্ট। কিউটি প্রলঙ্গেশন হলো ড্রাগ ইন্ডুসড হতে পারে, কনজেনিটাল হতে পারে। তো আমরা যেটা করি যে একটা পেশেন্টের যদি কিউটি প্রলং থাকে তখন আমরা একটু একটু অ্যাওয়ার্ড হয়ে যাই যে পেশেন্টকে ফার্দার কিউটি প্রলঙ্গিং ড্রাগ দেওয়া যাবে না। অ্যাকুইট কলেসিস্টেটিস করতে পারে, কলেস্টেটিক হেপাটাইটিস করতে পারে, ইসোনোফিলিয়া করতে পারে, র্যাশ করতে পারে, যত বেশি পড়া যায় আর কি। মেকানিজম অফ রেজিস্ট্যান্সটা মডারেট ইম্পর্টেন্ট, আমি বলবো না এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, মডারেট ইম্পর্টেন্ট, বাট ম্যাক্রোলাইট অনেক বেশি পড়া উচিত। পলিমাইক্সিনের ক্ষেত্রে আমরা যেটা পড়বো সেটা হলো পলিমাইক্সিনের মেকানিজম অ্যাকশনটা কি, এবং পলিমাইক্সিনটা কাজ করতেছে সিডোমোনাসের এগেনস্টে, এটুকু বললে চলবে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স সিডোমোনাস পলিমাক্সিন, এটা একটা মানে নেক্সট জেনারেশন অ্যান্টিবায়োটিক্স। সালফোনামাইড, সালফোনামাইড থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। সালফোনামাইড প্রথম কথা হলো কি কি জিনিস আছে, সালফামিথাক্সাসল, আম, এটাই সবচেয়ে বেশি আসে। কি করে তারা, কিভাবে তাদের মেকানিজম অ্যাকশন। এটা ফলেট, অ্যান্টি ফলেট ড্রাগ কাইন্ড অফ। কার এগেনস্টে কাজ করে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, নোকার্ডিয়া। অনেক সময় নোকার্ডিয়া থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে নোকার্ডিয়াতে কি দেওয়া হয়, রেয়ার। যেহেতু এটা গ্রাম নেগেটিভ অর্গানিজমের এগেনস্টে কাজ করে, আমরা জানি আমাদের ইউটিআই হয় কি দিয়ে, ইকোলাই দিয়ে, যেটা কিনা একটা গ্রাম নেগেটিভ। সো সেখানে ইউটিআই তে আমরা এটা দিতে পারি। এভাবে চিন্তা করবেন আস্তে আস্তে, আপনি যখন নেক্সট কোনো ট্রিটমেন্ট করবেন তখন একটু এই বইয়ের সাথে এসে একটু কোরিলেট করবেন যে ওকে এটা দেওয়া যায়, এটা সেন্স মেক করে। অনেকদিন এভাবে সেন্স মেক করতে 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 তখন আপনি বুঝে ফেলবেন। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে চলে আসি, স্টিভেন জনসন সিনড্রোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাগ্রানুলোসাইটোসিস ইম্পর্টেন্ট, ফলেট ডেফিসিয়েন্সি থেকে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া ইম্পর্টেন্ট। G6PD ডেফিসিয়েন্ট যদি হয় তার ক্ষেত্রে হেমোলাইসিস ভেরি 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 ইম্পর্টেন্ট, বলে বুঝাতে পারবো না কত বেশি ইম্পর্টেন্ট এটা। মেকানিজম অফ রেজিস্ট্যান্সটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট পড়তে পারেন। ড্যাপসনের সাথেও সেই G6PD ডেফিসিয়েন্সি সম্পর্ক, এবং ড্যাপসন সিমিলার মেকানিজম অ্যাকশন। ট্রাইমিথোপ্রিম, ট্রাইমিথোপ্রিম কিভাবে কাজ করে, ইউজুয়ালি কম্বিনেশনে কাজ করা হয়। ট্রাইমিথোপ্রিমের সাইড অফ ইফেক্ট যেটা, সেটা হলো হাইপার ক্যালেমিয়া, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ট্রাইমিথোপ্রিমের অ্যাডভার্স ইফেক্ট হলো হাইপার ক্যালেমিয়া। ওকে, এই কথাটা আপনাকে জিজ্ঞেস করবে, একটু পড়লেই চলে। ফ্লুরোকুইনোনল, ফ্লুরোকুইনোনলের মধ্যে হলো সিপ্রোফ্লক্সাসিন, অফ্লক্সাসিন। রেসপিরেটরি কুইনোনলের মধ্যে হলো লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন। মেকানিজম অ্যাকশনটা ইম্পর্টেন্ট, কিভাবে মেকানিজম অ্যাকশন এটা জানলেন। যখনই দেখলেন যে এটা এগুলো যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, জিআই ইনফেকশন, তার মানে কি গ্রাম নেগেটিভ ব্লড নিয়ে কথা বলতেছি। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি অ্যাগেনস্টে কাজ করবে, আদার জিআই যে অ্যান্টিবায়োটিক গ্রাম জিআই তে ইনফেকশন হয় গ্রাম নেগেটিভ, সেগুলোর অ্যাগেনস্টে কাজ করবে। অ্যাডভার্স ইফেক্ট মোটামুটি ইম্পর্টেন্ট। কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই কথাটা। আর মেকানিজম অফ রেজিস্ট্যান্স হলো ক্রোমোজোম এনকোডেড মিউটেশন ইন দ্য ডিএনএ, জাইরেস। যে জাইরেসটাকে চেঞ্জ করে ফেলবে। প্লাজমিড মেডিয়েটেড রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কিভাবে ট্রান্সমিট হয়। ইফ্লাক্স পাম্প, মডারেট ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না। ড্যাপটোমাইসিনের অ্যাডভার্স ইফেক্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ড্যাপটোমাইসিন কার এগেনস্টে কাজ করে, মার্সার এগেনস্টে কাজ করে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই টপিক গুলো। মেট্রোনিডাজল, মেট্রোনিডাজলের মধ্যে সাইড ইফেক্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হলো ডাইসালফিরাম লাইক সাইড ইফেক্ট। কাদের ক্ষেত্রে হবে, যারা উদাহরণ নেয় তাদের ক্ষেত্রে হবে। এবং মেট্রোনিডাজলের মেকানিজম কি, মেট্রোনিডাজলের কার এগেনস্টে কাজ করে, আম, কার এগেনস্টে কাজ করে, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন ট্রাইকোমোনাসের এগেনস্টে কাজ করে, গার্ডেনেলা ভ্যাজিনালিসের এগেনস্টে কাজ করে, এন্টামোয়েমার এগেনস্টে এগেনস্টে কাজ করে, জিআরডিআর এগেনস্টে কাজ করে। সো আপনাকে এই ডিজিজ কন্ডিশন গুলো থেকে কোশ্চেন করবে, জিআরডিআর কি হয়েছে, কি দিবা বলো, এন্টামোয়েবা কি দিবা বলো, ট্রাইকোমোনাস কি দিবা বলো, গার্ডেনেলা ভ্যাজিনালিস কি দিবা বলো, এভাবে আপনাকে জিজ্ঞেস করবে।
ওকে, দেন ইউ উইল বি ইন ট্রাবল যদি আপনি এগুলো মুখস্থ না করেন, মনে না রাখেন। তারপরে কথা হলো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। এগেইন আপনাকে পড়তে হবে মেকানিজম, আপনাকে পড়তে হবে অ্যাডভার্স ইফেক্ট। রিফাম্পিসিন মেকানিজম, অ্যাডভার্স ইফেক্ট, আইসোনাইজাইড মেকানিজম, অ্যাডভার্স ইফেক্ট। এটার সাথে ভিটামিন B6 এর সম্পর্কটা, এটার ক্ষেত্রে কি বলে, কি বলে, ব্যাকটেরিয়াল ক্যাটালাস পারঅক্সিডেস এনকোডেড বাই ক্যাট জি, এই ক্যাট জিটা পরীক্ষায় চলে আসবে সরাসরি। ইজ নিডেড টু কনভার্ট আইসোনেজার টু ইজ অ্যাক্টিভ ফর্ম। এটা অ্যাক্টিভ, এটা একটা ইনঅ্যাক্টিভ ড্রাগ, কিন্তু এটাকে আমি অ্যাক্টিভ করি কিভাবে, এই পোর্শনটা পরীক্ষাতে চলে আসবে। এবং রেজিস্ট্যান্স হবে এই জায়গায় মিউটেশনের মাধ্যমে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এটা। ভিটামিন 6 এর সাথে সে কিভাবে অ্যাসোসিয়েটেড, কিভাবে সে পরিফেলার নিউরোপ্যাথি করে, পরীক্ষায় আসবে। এই জন্য আমরা অ্যাডমিনিস্টার করবো পাইরিডক্সিনের সাথে। পাইরাজিনামাইড মেকানিজম অ্যাকশনটা আনসার্টেন, কিন্তু এটার সাইড ইফেক্ট হলো হেপাটোটক্সিসিটি। এটা দেওয়ার আগে আমরা চেষ্টা করবো পেশেন্টকে কি করার, লিভার ফাংশন টেস্ট করার। হাইপারইউরেসিমিয়া ডেভেলপ করতে পারে এটা শুরু করার পর পর। এথাম্বিটলের মেকানিজম অ্যাকশন জিজ্ঞেস করার সম্ভাবনা খুব কম, খুবই কম, কিন্তু এটার পরে তার অপটিক রেটিনোপ্যাথি হতে পারে। আমরা এটা দেওয়ার আগে যে কাজ করব, যে পেশেন্টের রেটিনাল এক্সাম করব, তারপরে ওষুধ দিব। অথবা একটা পেশেন্ট ইথাম্বিটল নেয়, এখন তার ভীষণ কমপ্লেন করতেছে, নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি হবে, সেটা হলো রেটিনা এক্সামিন করা। মাইক্রোব্যাকটেরিয়াল, এই যে অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল যেগুলো আছে সেগুলোর মেকানিজম অ্যাকশন কোথায় কোথায়, এটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য এই ছবিটা ইউজ করতে পারেন, না কোনো সমস্যা নাই। অ্যান্টি মাইক্রোবিয়াল থেরাপি আর কি কি আছে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা আপনাকে রেজিমেন্ট নিয়ে কথা বলতেছে। রেজিমেন্টটা আসলে ইম্পর্টেন্ট, মোটামুটি পড়তে পারেন। অত বেশি ইম্পর্টেন্ট স্টেপ 2 সিকেতে দেয় আর কি, স্টেপ 1 অত বেশি না। অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইলেক্সিসটা যদি না পড়েন স্টেপ 1-এ, মানে হাই এল কোশ্চেন মিস হয়ে যাবে। হাই এল কোশ্চেন মিস হওয়া মানে হলো এরকম একটা কোশ্চেন যেটা আপনার অন্যান্য ক্যান্ডিডেটরা পারতেছে, আপনি পারতেছেন না, তখন আপনি স্কোরটা ড্রপ করবে। ঠিক আছে, এই জন্য এটার ব্যাপারে খুব কেয়ারফুল হওয়া উচিত। উম, প্রতিটা পয়েন্ট, মজার ব্যাপার হলো প্রতিটা পয়েন্ট, একটা পেশেন্ট মেনিঙ্গোককাল ইনফেকশনের প্রতি এক্সপোজার, প্রোফিলাক্সিস করতে হবে কিনা, হ্যাঁ, না হলে তো টেবিল আসতো না। হাই রিস্ক ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এবং অনগোয়িং সার্জিক্যাল অর ডেন্টাল প্রসিডিউর করতে হবে কিনা, হ্যাঁ। হিস্ট্রি অফ রিকারেন্ট ইটাই, রিকারেন্ট ইটাই হচ্ছে বাচ্চা হোক অ্যাডাল্ট হোক এটা। ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস মডারেট ইম্পর্টেন্ট। প্রেগনেন্ট পেশেন্ট ক্যারিং গ্রুপ B স্ট্রেপ্টোকক্কাস, ইন্টারপার্টাম পেনিসিলিন জি অর এমপিসিলিন, বলবে 37 উইক 36 উইক, এটা পজিটিভ পাওয়া গেছে, কি করব? প্রিভেনশন অফ গনোকক্কাল কনজাংটিভাইটিস ইন নিউবর্ন, এরিথ্রোমাইসিন। প্রিভেনশন অফ পোস্ট সার্জিক্যাল ইনফেকশন ডিউ টু এস অরিয়াস, সেফাজলিন। নিজেকে এখন চ্যালেঞ্জ করবেন যে কোন জেনারেশন। ঠিক আছে, আমি 2টা জেনারেশন পড়তে বলছি, যে 2টা জেনারেশন যেন মিস না হয়, ওইটার মধ্যে একটা 4th জেনারেশন। তারপরে হলো আমি অনেক কমাই দিছি ভাই পড়ার। ঠিক আছে, আমি যেগুলোতে বেশি এমফাসিস করছি এগুলো ভুল করেন না, ইনশাল্লাহ পার হয়ে যাবেন। এবং তখন একটু আমার জন্য মন খুলে দোয়া করেন, যে আমি যদি আপনার সত্যি লাইফটাকে ইজি করে থাকি, আর একটু বিশ্বাস করিয়ে নেই আর কি। আর আরেকটা ব্যাপার, অবশ্যই আমি আপনাকে পরীক্ষায় 100-তে 100 পাওয়ার জন্য প্রিপারেশন নেওয়াচ্ছি না, কিন্তু আমি আপনাকে জাস্ট একটা সেফলি আপনি পাস করে আসবেন সেই জন্য পরীক্ষায় প্রিপারেশন নেওয়াচ্ছি। এবং পরীক্ষা অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স ভালো হবে না, কারণ আপনি যদি 100টা কোশ্চেনে 100টা তো আর পারবেন না, তাহলে সেক্ষেত্রে তো মানে গুড ফিল হবে না। তো তখন আবার বললেন না যে না, দোয়া করুন না। প্রিভেনশন অফ পোস্ট সার্জিক্যাল ইনফেকশনের জন্য কোনটা? প্রোফিলাক্সিস অফ স্টেপ ফ্যারিঞ্জাইটিস ইন চাইল্ড উইথ প্রায়র রিউমাটিক ফিভার, তার ক্ষেত্রে কোনটা? এভরিথিং ইম্পর্টেন্ট। প্রোফাইলাক্সিস ইন HIV ইনফেকশন অর এইডস, এটার সাথে সেল কাউন্ট এবং কি দিয়ে প্রোফাইলাক্সিস করব, কার এগেনস্টে প্রোফাইলাক্সিস করবো, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যান্টিফাঙ্গাল থেরাপি আর বকর চকর যা আছে এগুলো কালকে পড়াবো না। আরেকটা ক্লাস নেবো না, আজকে টায়ার লাগতেছে, ভালো লাগতেছে না। আম, অল্প একটু ছিল, কথাই বলতে চাও। সো নেক্সট ক্লাসে বাকি এইটুকু অ্যাড করবো, এবং সাথে যদি জেনারেল ফার্মাকোলজি অ্যাড করা যায় সেটা অ্যাড করবো ইনশাল্লাহ। ওকে।